বলিউডে দীর্ঘ অভিনয় জীবন, অসংখ্য চরিত্রে দর্শকদের মন জয় করার পর বাংলা ছবিতে অভিষেক অভিনেতা সঞ্জয় মিশ্রর। পরিচালক পৃথা চক্রবর্তীর ফেরা ছবির হাত ধরেই শুরু হয়েছে তার বাংলা ছবির সফর। সাথে রয়েছে আমাদের সকলের প্রিয় ঋত্বিক চক্রবর্তী। সমীকরণটা একবার চিন্তা করুন, এখান থেকেই বোঝা যাচ্ছে ছবিটা কেমন হতে পারে। ছবিটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো একাকিত্বের অনুভূতি। শুধু বাবা ছেলে নয়, ছবির প্রায় প্রতিটি চরিত্রই কোনো না কোনো ভাবে একা। কেউ পরিবারের মধ্যে থেকেও একা, কেউ আবার নিজের পছন্দের জীবনের মধ্যেও নিঃসঙ্গ। ফেরা কোনো বড় বার্তা দেওয়ার চেষ্টা করে না, বরং দর্শকদের সামনে কয়েকটা সহজ প্রশ্ন রেখে যায়। যেমন, ঘর আসলে কোথায়? আমাদের জন্মভিটেতেই, নাকি যেখানে নিজের স্বপ্নের ঠিকানা খুঁজে পাওয়া যায় সেখানে? পাশাপাশি জীবনের এগিয়ে যাওয়ার জন্য কখনো কাছের মানুষগুলোকে যদি দূরে সরিয়ে রাখতে হয়, তবে সেটাকে কি স্বার্থপরতা বলে? সব মিলিয়ে ফেরা একটা আন্তরিক, আবেগঘন এবং মানবিক ছবি। সঞ্জয় মিশ্রই এই ছবির প্রাণ। পান্নালাল চরিত্রে তিনি এতটাই স্বাভাবিক যে মনে হয় পর্দায় কোনো অভিনেতাকে নয়, আমাদের আশেপাশের চেনা একজন মানুষকে দেখছি। তার অভিব্যক্তি, সংলাপ বলার ভঙ্গি এবং নিঃসঙ্গতার মুহূর্তগুলো ছবিটিকে অন্য মাত্রা দিয়েছে। সাথে সাথে ঋত্বিক চক্রবর্তীর অভিনয় নিয়ে নিশ্চয়ই কিছু বলতে হবে না। ছবিটিকে এক্সপ্লেনেশন ভিডিওতে অনুভব করা কঠিন। আপনারা ফেরা ছবিটিকে থিয়েটারে গিয়ে দেখে আসতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তাও আমি যথাসম্ভব চেষ্টা করছি গল্পটিকে এক্সপ্লেন করার। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা হাইপ করে দেবেন। চলুন শুরু করি। পান্নালাল চট্টোপাধ্যায় ও তার ছেলে পলাশ দুজন মানুষ যারা রক্তের সম্পর্কে বাঁধা হলেও মানসিকভাবে যেন বহু দূরে অবস্থান করে। একদিকে ছোট শহরের সহজ সরল নিয়ম মাফিক জীবনযাপনে অভ্যস্ত বাবা, অন্যদিকে নিজের স্বপ্নের পিছনে ছুটতে থাকা শহুরে ছেলে। এই দূরত্ব একদিনে তৈরি হয়নি। বছরের পর বছর জমে থাকা ভুল বোঝাবুঝি ও অপূর্ণ প্রত্যাশা তাদের সম্পর্কটাকে কঠিন করে তুলেছে। খুব ভোরে ঘুম থেকে ওঠা অভ্যাস পান্নালাল বাবুর। বাড়িতে তার অনেক মেডেল রয়েছে। স্থানীয় এক ফুটবল টিমের কোচ এই পান্নালাল বাবু। একটা সময় দুর্দান্ত ফুটবল খেলতেন। সাথে সাথে খুবই দয়ালু মানুষ। মানুষের কথা ভাবতে ভাবতে নিজের দিকটা ভাবার আর সময় হয়ে ওঠেনি। তাই বোধ হয় এই বয়সেও তিনি একা, নিঃসঙ্গ। যাই হোক, মুখ হাত ধুয়ে চা বসাতে যাবেন, অমনি দেখলেন পাম্পটা চলছে না। বাড়িতে থাকা একটু জল নিয়েই চা বসালেন পান্নালাল বাবু। হঠাৎ সিলিং থেকে সিমেন্ট বালি ধসে চায়ের মধ্যে ঝরে পড়ল। হতাশ হয়ে সিলিং এর দিকে তাকালেন পান্নালাল বাবু। বহু পুরনো আমলের ঘর, তাই যেখানে সেখানে সিলিং ধসে পড়ছে। পান্নালাল বাবুর ডাক নাম পল্টু। তার খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং ফুটবল কমিটির সদস্য বঙ্কুবাবু সকাল সকাল এসে বললেন, পল্টু, তাড়াতাড়ি বাইরে আয়, অখিলদার বাড়ি থেকে সাংঘাতিক ঘটনা শুনে এলাম। দুজনের জন্য 2 কাপ লাল চা করে পান্নালাল বাবু বাইরে বেরিয়ে এলেন। বঙ্কুবাবু বললেন, অখিলদার মতো অমন হাট্টা গোট্টা লোক যখন অসুস্থ হয়ে পড়ল, তখনই আমার কেমন সন্দেহ হয়েছিল। এই অখিলদা হলেন স্থানীয় ফুটবল কমিটির ম্যানেজার। বঙ্কুবাবু বললেন, অখিলদার কাজের মেয়েটা শিবাজি গুনিনের কাছে মন্ত্র দীক্ষা নিয়েছিল। ও বান টানও চালাতে পারে। আর অম্বরীশই অখিলদার কাছে ওই কাজের মেয়েটাকে নিয়ে এসেছিল। ওই মেয়েটা নিশ্চয়ই অখিলদার উপর কিছু করেছে, তাই তো অখিলদা অসুস্থ হয়ে পড়লো। এবার ওর মেয়ে ওকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে লাভটা কার হলো? অম্বরীশের। অখিলদার পর অম্বরীশই কমিটির ম্যানেজার হতে চাইছে। এরপর পান্নালাল বাবু মাঠে গিয়ে দেখলেন সুমন বলে একটা ছেলে বেশ ভালো খেলছে, কিন্তু ওর বাড়ি থেকে কাজের জন্য চাপ দিচ্ছে। ওর বাবা ভীষণ অসুস্থ, স্টাইফেনের টাকাও পাচ্ছে না টিমের ছেলেগুলো। অম্বরীশ বলেছে ফান্ড কম আছে। পান্নালাল বাবু সুমনকে ডেকে ওর হাতে 500 টাকা গুঁজে দিয়ে বললেন, রেখে দাও, কাজে লাগবে। বঙ্কুবাবু বললেন, তুই এ মাসের টাকাটা না হয় ম্যানেজ করে দিলি, কিন্তু যদি স্টাইফেনের টাকাটা বন্ধ হয়ে যায় তখন কি করবি? পান্নালাল বাবু বললেন, বন্ধ হয়ে যাবে মানে? অম্বরীশের বাপের সম্পত্তি নাকি? অখিলদা নিজেই মানবে না। বঙ্কুবাবু বললেন, অখিলদা তো অসুস্থ হয়ে মেয়ের কাছে চলে যাচ্ছে, যদি আর না ফেরে। পান্নালাল বাবু বললেন, মানে নিজের বাড়ি আর ফিরবে না? বঙ্কুবাবু বললেন, এই যে ঘোষদা, চ্যাটার্জিদা, এরা যে সব চলে গেল আর ফিরলো। অখিলদা চলে যাবার আগে কমিটির সবাই দেখা করতে এসেছে। যথারীতি অম্বরীশ ছেলেদের স্টাইফেন বন্ধ করে দেবার কথা বললে অখিলদা মানলেন না।
বললেন, একদিন আমি আর পল্টু মানে পান্নালাল বাবু ঘর থেকে টাকা এনে পাড়ায় পাড়ায় চাঁদা তুলে তবে টুর্নামেন্ট চালিয়েছি। স্টাইফেন্ড বন্ধ করাটা ঠিক হবে না, তার থেকে বিনয়বাবুর পরিবর্তে অন্য কাউকে ঠিক করুন। এদিকে অখিল বাবুর মেয়ে তাড়া দিচ্ছে। অখিল বাবুর মন যন্ত্রণায় ভেঙে যাচ্ছে। এতদিনের ঘরদোর, কত স্মৃতি, কত বন্ধু বান্ধব, ফুটবল টুর্নামেন্ট, পাড়ায় বসে আড্ডা মারা সব ছেড়ে দিয়ে ঘরটাকে একা ফেলে আজ সে চলে যাচ্ছে। কে জানে আর ফেরা হবে কিনা। অখিল বাবু চলে গেলে পান্নালাল বাবুরও খুব মন খারাপ হয়ে গেল। অন্যদিকে পলাশ নিজের একটা ফ্ল্যাট কেনার জন্য ফ্ল্যাট দেখতে এসেছে। একটা ফ্ল্যাটের মালিক ফ্ল্যাটের ইএমআই দিতে পারেনি বলে বাড়িটা সস্তায় বেচে দিচ্ছে। দেওয়ালে এই ফ্ল্যাটেরই বাচ্চাদের ড্রয়িং পেপারগুলো চেটানো রয়েছে। মনটা কেমন খারাপ হয়ে গেল পলাশের। বলল না, এই ফ্ল্যাটটা তার পছন্দ হয়নি। পলাশ একটা সেলস কোম্পানিতে চাকরি করে। সেই কোম্পানির সামনে কিছু সংখ্যক মানুষ প্রোটেস্ট করছে তাদের দাবি নিয়ে। এদিকে অনলাইনে কিছু মডেলের ছবি দেখানো হচ্ছে, এদের দিয়েই অ্যাড দেওয়ানো হবে। পলাশ অনলাইনের এই সমস্ত মডেলদের উপর অ্যাড দেওয়াতে বিশ্বাসী নয়, কিন্তু বস বলল তাহলে নতুন কাস্টমার কিভাবে আনবে? নতুন কাস্টমারদেরকে আনতে গেলে ডিজিটাল পথটা বেছে নিতেই হবে। যাই হোক, পলাশ চুপ করে গেল। অফিস কলিগ রঘু পলাশের কাছে এসে বলল, আজ বসের বার্থডে, রাত্রে আসছো তো পার্টিতে? পলাশ বলল, না রে, পারবো না, পয়সা দিয়ে পার্টি করতে আমি পারবো না। রঘু বলল, কোম্পানি ছাড়ার কথা ভাবছো নাকি? তখনই আরেক কলিগ নবদা এসে বলল, কি রে, যাবি তো? একটু ফাঁকা সময়ে পলাশ, নবদা এবং আনন্দ একটু গল্পগুজব করে। আনন্দ পলাশকে বলল, এত সুন্দর একটা বাড়িতে আছিস, তাতে তোর হচ্ছে না? তোর প্রাসাদ চাই। কেন যে ইএমআই এর চক্করে ফাঁসছিস কে জানে। পলাশ বলল, ভাড়া বাড়ির মালিকের রোজ রোজ কিচকিচ যদি শুনতে তাহলে তুমিও পালাতে। আনন্দ বলল, আজ রাতে প্রফেসর জেঠুর বাড়িতে ডাক্তার আসবে, তুই যাবি তো? নবদা বলল, কেন, ওনার ছেলে লন্ডন থেকে আসেনি? আনন্দ বলল, কেউ অত টাকা ছেড়ে এখানে আসে? আসলে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের ছেলে মেয়েরা বিদেশে বা শহরের বাইরে থাকে, শুধুমাত্র মাসের শেষে বাবা মায়ের জন্য টাকা পাঠিয়েই খালাস, তাদের জন্য আনন্দদায়ী সব। তাদের হাট বাজার, দোকানদানি, ডাক্তার, বৈদ্য সবই ওই করে। কিন্তু পলাশ এসবকে এড়িয়ে চলে। ও নিজের জীবনটা কিভাবে আরো ভালো করবে, কিভাবে একটু অ্যারিস্টোক্রেটি হয়ে বাঁচবে, সেই নিয়েই সর্বক্ষণ চিন্তিত। এই বোরিং মধ্যবিত্ত জীবন ওর একদম ভালো লাগে না। তার উপর আবার উইকেন্ডে এসে ওর বন্ধুরা নিজেদের বড়লোকিপনার গল্প শোনালে ও আরো ইমপ্রেসড হয়ে যায়। ওদের জীবনের সাথে নিজের জীবনকে তুলনা করে। বন্ধুদের সাথে গল্প করার সময় ওর বাবা পান্নালাল বাবু ফোন করলেন, বললেন, পাম্পটা আবার খারাপ হয়েছে রে। পলাশ বলল, এই তো সেদিন ঠিক করালাম 1500 টাকা দিয়ে, ওই মিস্ত্রিটাকে এবার বদলাও। পান্নালাল বাবু বললেন, না না, ওই পারবে। রেগে ফোনটা কেটে দিল পলাশ। ওর বাবা কোনো কিছুই বদলাতে চান না। এদিকে ওর বাবার চিন্তা যে এই গরিব মিস্ত্রিটা 2 পয়সা পাচ্ছিল, ওই পাক। কিন্তু যেটা বলার জন্য পান্নালাল বাবু ফোনটা করেছিলেন সেটাই বলা হলো না। বঙ্কুবাবু বললেন, ফোনটা কেটে দিল? প্রথমেই তোর বাড়ির অবস্থাটা বলা উচিত ছিল। বারান্দা থেকে যে ওই সিলিং এর চাঙড়টা ভেঙে পড়লো, ওটা কোনোদিন তোর মাথাতেও তো পড়তে পারে। ওদিকে পলাশ একটা র্যাপিডোতে করে বাড়ি ফিরছে। ছেলেটা বেশ ভালো। বলল, আমি মিরিক থেকে এসেছি, এখানে আমার আঙ্কেল মোমো বানায়। দিনে আমি ওখানে কাজ করি আর রাত্রে র্যাপিডো চালাই। আমারও ইচ্ছে আছে এখানে একটা নিজের রেস্টুরেন্ট খুলবো। পলাশের বাড়ির কাছে নামিয়ে ছেলেটা একটা খাবারের প্যাকেট পলাশের হাতে দিল। পলাশ বলল, না না, এর দরকার নেই। পলাশ টাকা দিতে গেলে ছেলেটা বলল, যখন আমি রেস্টুরেন্ট খুলবো তখন দিয়ে দেবেন। একা ফাঁকা বাড়িতে ফিরল পলাশ। ব্যালকনি থেকে সামনের বাড়ির সুখী দম্পতিকে ডিনার করতে দেখলো। তারপর সেই ছেলেটার দেওয়া খাবার খেয়ে শুয়ে পড়ল। এদিকে পান্নালাল বাবুও লাইট অফ করে মশারির ভিতরে ঢুকে পড়লেন। অমনি খাটের সামনেই সিলিং থেকে একটা চাঙড় ভেঙে সামনে পড়লো। পরদিন সকালে আমরা দেখি পলাশ হাওড়া থেকে গাড়ি করে পান্নালাল বাবুকে তার ভাড়ার ফ্ল্যাটে নিয়ে গেল। সেই ফ্ল্যাটের একটা রুম সবসময় তালা বন্ধ থাকে। ফ্ল্যাটের মালিক শিলা ভাড়া নিতে এলে পলাশ বলল, কয়েকদিনের জন্য ওই রুমটা কি পাওয়া যাবে? আমি এক্সট্রা ভাড়া দিয়ে দেব। কিন্তু তবুও শিলা বলল, না, ও ঘরে আমার খুবই কাজের জিনিস আছে, হবে না।
শিলা বাড়ির ব্যাপারে খুবই খুঁতখুঁতে, সবসময় লক্ষ্য রাখে কোথাও কোনো দাগ পড়লো কিনা, ধুলোবালি জমলো কিনা। শিলা খুব মেজাজিও। পান্নালাল বাবু এসেই প্রথমে বাথরুমে ঢুকলেন। ফ্রেশ হয়ে বেরিয়ে গেলে পলাশ দেখলো ওর বাবা জামা প্যান্ট একটা বালতিতে খুলে রেখে দিয়েছেন আর কলটা ঠিক করে বন্ধ করেননি। জামা প্যান্টটা বাইরে মেলে দিয়ে পলাশ বলল, বাবা কলটা টাইট করে বন্ধ করবে, ওটাতে জল টপ টপ করে পড়তে থাকে। এসে থেকে পান্নালাল বাবু ওর বাড়ির কাজের মেয়ের কাছ থেকে পোষা কুকুর কলাবতীর সমানে খোঁজ নিয়ে যাচ্ছে। রাত্রে পান্নালাল বাবু দেখলেন খাবারের টেবিলটা নড়বড় করছে। তা দেখে উনি বললেন, তোর মা কাগজ দিয়ে এটা ঠিক করে দিয়েছিল না? পলাশ বলল, হ্যাঁ, কিন্তু সেটা 4 বছর আগে। পান্নালাল বাবু আবার একটা কাগজ দিয়ে টেবিলটাকে সেট করে দিলেন। পলাশ বাইরে থেকে রুটি তরকারি কিনে এনেছে। রুটি দেখে পান্নালাল বাবু বললেন, আমি রাতে রুটি খাই না, ভাত খাই। পলাশ বলল, আজকের মতো খেয়ে নাও। কিন্তু ওর বাবা বলল, রুটিতে আমার গ্যাস হয়। তাই পলাশ আবার ওর বাবার জন্য ভাত বসালো। রাত্রে শোবার সময় ওর বাবা বলল, পলাশ, ব্যাংকে কথা বলবি বলেছিলি লোনের ব্যাপারে, কালকেই কথাটা বলে নিবি। আমি এভাবে এখানে কতদিনই বা থাকবো, আর বাড়িটাকেও ফাঁকা রাখা ঠিক হবে না। পলাশ বলল, হ্যাঁ, কথা বলে নেব। আমি আলমারিটা খালি করে দিয়েছি, তুমি তোমার জামা প্যান্ট ওখানেই রাখবে। বিছানায় শুয়ে পলাশ ভাবলো ওর বন্ধুরা কত এনজয় করছে জীবনটা, আর ও বাড়ি, লোন এসব নিয়ে পড়ে আছে। পরদিন খুব ভোরে উঠলেন পান্নালাল বাবু। পলাশকেও জাগিয়ে দিলেন, চারপাশের সমস্ত জানলা খুলে দিয়েছেন। এরপর নিচে একটা চায়ের দোকানে গিয়ে বসলেন। দেখলেন সেখানে সবাই ওদের ছেলেরা যারা লন্ডনে, আমেরিকায় থাকে তাদের কথা বলাতেই ব্যস্ত। পান্নালাল বাবুকে দেখে বলল, আপনি এখানে নতুন এলেন দাদা? কত নম্বর ফ্ল্যাটে? পান্নালাল বাবু বললেন, ওই ফ্ল্যাটে। ওরা বলল, আরে শিলার ফ্ল্যাটে? ওরা নিজেদের মধ্যেই বলাবলি করলো, কালই তো দেখলাম ওর বরকে আসতে, তাহলে কি ওদের ডিভোর্সটা এখনো হয়নি? ধন্য মেয়ে বাবা, প্রতিদিন ওরা ঝামেলা করে। এরই মধ্যে একজন লোক ছিল পান্নালাল বাবুর মতোই, 3-4 বছর হলো তার গ্রাম ছেড়ে এখানে এসেছেন, কিন্তু এখনো ওনার মন পড়ে আছে সেই গ্রামে। এই লোকটির সাথে পান্নালাল বাবুর কথাবার্তা বেশ জমে উঠল। বাড়িতে এলে পলাশ বলল, বাবা, আলাপ হলো ওদের সাথে? পান্নালাল বাবু বললেন, 2-3 বার আমেরিকা না গেলে আলাপ করা সম্ভব নয়, সবাই ইংরেজিতে কথা বলে। পলাশ বলল, আমি বেরোচ্ছি, তোমার খাবারটা টেবিলে রাখা আছে, আর লাঞ্চটা হোম ডেলিভারি করব। পলাশ চলে গেলে খালি বাড়িটাতে একদমই ভালো লাগছিল না পান্নালাল বাবুর। একবার ভিডিও কল করে বঙ্কুবাবুর কাছ থেকে ফুটবল টিমের খোঁজ নিলেন, একবার কাজের মেয়ের থেকে ওর কলাবতীর খোঁজ নিলেন, তাও সময় পেরোয় না। দুপুরের ভাতটাও একা খেতে পারলেন না তিনি। অফিস চলাকালীন পলাশকে ফোন করে জিজ্ঞেস করলেন, টিভিটা যে চলছে না রে, শুধু নীল দেখাচ্ছে। পলাশ বলল, সেট টপ বক্সের রিমোট দিয়ে ওটাকে অন করো, তাহলেই চলবে। পলাশ ফোনটা কেটে দিল, কিন্তু পান্নালাল বাবু টিভিটা অন করতে পারলেন না। রাত্রে পলাশ আনন্দদার সাথে একটা বাড়িতে কিছু জিনিসপত্র দিতে গেল। ওদের ছেলে মেয়েরা বিদেশে থাকে, আনন্দই ওদের দেখাশোনা করে। পলাশ বলল, তুমি জানো এদের ছেলে মেয়েরা বিদেশে কত বড় বড় চাকরি করে? আনন্দ বলল, জানিস, একটা সময় আমরা বন্ধুরা পাড়ায় কত বড় করে কালী পুজো করতাম। এই যে প্রফেসর জেঠু, ওনার কাছে কে চাঁদা নিতে যাবে সেই নিয়েই আমাদের মধ্যে ঠেলাঠেলি হতো। যা রাশভারী মানুষ ছিলেন, কিন্তু এখন দেখ, ভাবি এত বন্ধু ছিল পাড়ায়, আর এখন আমি আর মানিক ছাড়া আর কেউ নেই। রাতের খাবার নিয়ে ওরা দুজনেই পলাশের বাড়ি ফিরল। তারপর আনন্দ এসেই পান্নাবাবুকে দেখিয়ে দিল কিভাবে টিভিটাকে চালাতে হবে। আর ওদিকে পলাশ সারা ঘরের ছড়িয়ে ছিটিয়ে রাখা জিনিসগুলো বাগাতে শুরু করেছিল। বাগানো হলে ওরা ছাদে গেল একটা মিটিং আছে বলে, কিন্তু পান্নালাল বাবু বুঝতে পারলেন যে ওরা আসলে ছাদে বসে একটু ড্রিঙ্ক করবে। ছাদে গিয়ে আনন্দ বলল, আঙ্কেল তো বলছে পরের মাসে চলে যাবে। পলাশ বলল, গেলে যাবে, আমি ব্যাংকে কথা বলেছি, লোন হলে হবে, না হলে কি আর করব। আনন্দ বলল, তা বললে হবে, একটা কিছু সলিউশন তো বের করতেই হবে। পলাশ বলল, বাবা যে বারবার অখিল জেঠুর কথা বলছে, ওর ছেলে কি করবে? অত বড় চাকরি ছেড়ে চলে আসবে, তারপর এখানে লাইন দেবে? আর মাইনের কথা তো ছেড়েই দাও, বাবা নিজের জীবনে কোনো দিন কিছু প্ল্যান করে করেছে? আমি সারা জীবন আমার মামার ছেলের টেস্ট পেপার, জামা কাপড় এসব পরেই তো বড় হয়েছি। আমার বাবাকে নিয়ে আমার ছোটবেলার কোনো স্মৃতি নেই, জানো। পরদিন পলাশ ওর বাবাকে নিয়ে গেল মামা বাড়ি।
মামি বলল, লাস্ট বার এসে তোর মা কত মিষ্টি খেয়েছিল বলতো? পান্নালাল বাবু বললেন, পুজো, উপোস, মিষ্টি এই করেই তো চলে গেল। প্রতি মঙ্গলবার কোন বেড়ালে মিষ্টি খেয়ে যায় বলতো? পলাশের মামা বলল, আমার বোন না হয় ওসব করেছে, কিন্তু তুমি কি করেছো? সারা জীবন তো খেলাধুলো আর আজে বাজে বন্ধু সঙ্গ করেই কাটিয়ে দিলে। পান্নালাল বাবু বললেন, অন্তত চিট ফান্ড তো করিনি। মামা বলল, তো ইনভেস্ট করার আগে দেখে শুনে ইনভেস্ট করনি কেন? বারবার তো বলেছিলাম কলকাতায় চাকরিটা নিতে, সে কথাটা কি শুনেছিলে? পান্নালাল বাবু বললেন, হ্যাঁ, খেলাধুলো ঘরবাড়ি সব ছেড়ে এখানে সাবান ফ্যাক্টরিতে এসে পেটি গুনতাম, তাই তো? মামা বলল, তাহলে তো তোমার আজ কলকাতায় একটা ফ্ল্যাট থাকতো, তাহলে অন্তত ওই ভাঙাচোরা বাড়িটার জন্য এই ছেলেটার মাথাটা খেতে হতো না। এই পলাশ আমাদের ছোটনের থেকে কত ব্রিলিয়ান্ট ছিল, কিন্তু লাভটা কি হলো? পড়াশোনা ছেড়ে দিয়ে চাকরিতে ঢুকতে হলো এই সংসারটা টানার জন্য, না হলে কি পলাশের আজকে এখানে পড়ে থাকার কথা? মামা বাড়ি থেকে বেরোনোর পর ওরা দুজনে গঙ্গার ধারে একটু বসলো। পলাশ বলল, মাকে তো সারা জীবন তোমার নামে কমপ্লেন করতেই শুনেছি, তোমরা এতদিন একসঙ্গে থেকে গেলে কি করে? পান্নালাল বাবু বললেন, আমি সেটা আগে থেকেই জানতাম। তোর মামা যদি তোর মায়ের বিয়ে অন্য কোথাও ঠিক না করতো, তাহলে আমি এই বিয়েটা করতাম কিনা কে জানে। পলাশ বলল, মানে তুমি শিওর না হয়েই জাস্ট র্যান্ডাম বিয়েটা করে নিলে? একটা প্ল্যান তো থাকবে। পান্নালাল বাবু বললেন, তুই তো এত প্ল্যান করিস, তুই কি করলি? আর আফসোস করে কোনো লাভ আছে? কিছু বদলাবে কি? এদিকে বঙ্কুবাবু পান্নালাল বাবুকে ফোন করে বললেন, আমি ওদের বলেছি যে টুর্নামেন্ট শুরু করেছে তার মতামত না নিয়ে অন্য কেউ তার পদে বসতে পারে না। কথাটা বলার সময় জল দেবার একটা লোক এসে জলটা দরজায় নামিয়ে রেখে চলে গেল। সেটা ঢোকাতে গিয়ে পলাশের ফ্ল্যাটের দরজাটা লক হয়ে যায়, আর পান্নালাল বাবু দরজা খুলতে পারেন না। বাড়ির মালিক শিলা পলাশকে ফোন করে বলল, আপনার বাবা আমার বাড়িতে আছে, আপনার বাড়ির দরজা লক হয়ে গেছে, কিন্তু চাইলেই তো আর অফিস ছেড়ে যাওয়া যায় না। ওদিকে পান্নালাল বাবু শিলার ঘরে বসে আরাম করে চা সিঙ্গারা খেতে খেতে টিভি দেখতে শুরু করেছেন। কিন্তু এই মানুষটাকে সীমার বেশ ভালো লাগলো। ওরা নিজেদের মধ্যে গল্প শুরু করে। ততক্ষণে পলাশ এসে পৌঁছায়। পান্নালাল বাবু বললেন, পলাশ, বঙ্কু ফোন করেছিল, টাকা পয়সার কোনো ব্যবস্থা হলো? পলাশ অপ্রস্তুত হয়ে বলল, চলো বাড়িতে চলো, বলছি। বাড়ি ঢুকে পলাশ বলল, তোমার এখানে অসুবিধাটা কি হচ্ছে একটু বলো তো শুনি। পান্নালাল বাবু বললেন, তুই তো বলেছিলি 1 মাসের মধ্যে কিছু ব্যবস্থা করবি। পলাশ বলল, চেষ্টা তো করছি। আমার মতো একজন মধ্যবিত্ত মাসে 3-4 লাখ টাকা কোথা থেকে বার করবে বলো তো? বাবা বলল, ওই জন্যই তো বলেছিলাম উত্তর দিকটাই শুধু সারিয়ে নে, বাকিটা পরে দেখা যাবে। পলাশ বলল, আমাদের বাড়ির পেপার সব ঠিক আছে তো? বাড়িটা কার নামে আছে? পান্নালাল বাবু বললেন, দাদুর নামে। পলাশ এটা শুনে আরো বিরক্ত হয়ে যায়। পরদিন পলাশ যেখানে ফ্ল্যাট কেনার জন্য ইনভেস্ট করেছিল সেখানে যায়। ভাবলো টাকাটা তুলে নেবে, কিন্তু হঠাৎ অনেক বছর পর সেখানে ওর এক্স গার্লফ্রেন্ড রূপার সঙ্গে দেখা হয়ে যায়। রূপা এখানে সেলস ম্যানেজিং ডিপার্টমেন্টে কাজ করে, বেশ ভালোই অবস্থা। দুজনের মধ্যে মিনিট 2 কথা হলো, খোঁজ খবর নেওয়া হলো একে অপরের। তারপর রূপার একটা মিটিং থাকায় ওকে চলে যেতে হয়। রূপা বলল, তোমার নাম্বারটা তো সেমই আছে, তাহলে ফোনে কথা হবে। ফেরার পথে আনন্দদা বলল, তুই নাম্বারটা চাইলি না? পলাশ বলল, কি লাভ, আমার নাম্বার জীবন কিছুই তো চেঞ্জ হয়নি। একসময় ভাবতাম কালিন্দীপুর থেকে বেরোলেই জীবনটা একদম পাল্টে যাবে, এখন এই 40-এর কাছে এসে দেখতে পাচ্ছি জীবনটা এত ঝামেলায় ভরা। একটা 2 কামরার ফ্ল্যাট আর ভাঙা বাড়ি সারাতে এত প্ল্যান করতে হবে কে জানতো। পরদিন অফিসে একজন মডেলকে নিয়ে অ্যাড শুট হচ্ছিল। বসের এই ছেলেটাকে খুব একটা পছন্দ হয়নি, ছেলেটার মাসলস নেই। ঠিক সেই সময় পান্নালাল বাবু ফোন করে বললেন, একটু বাইরে বেরিয়েছিলাম, এখন তো রাস্তা খুঁজে পাচ্ছি না রে। কথা বলতে বলতে ফোনটাও অফ হয়ে যায় পান্নালাল বাবু। পলাশ হন্তদন্ত হয়ে অফিস থেকে বেরিয়ে এদিক ওদিক খুঁজে একে ওকে জিজ্ঞেস করে দেখলো একটা বাড়িতে উনি বসে আছেন। বাড়ি ফিরে বলল, আজ আমার কি কাজের চাপ ছিল না বাবা, কিন্তু তোমাকে বলে তো কোনো লাভ নেই। পান্নালাল বাবু বললেন, তোকে আসতে বলেছিলাম। পলাশ বলল, দুম করে রাস্তায় হারিয়ে যাবে আর আমি আসবো না। পান্নালাল বাবু বাথরুমে ঢুকে বললেন, তাহলে সেটা তোর প্রবলেম। বাথরুম থেকে বেরোলে পলাশ বাথরুমে ঢুকলো, আর তখনই বাইরে ধপ করে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হলো। পলাশ বাইরে বেরিয়ে দেখে ওর বাবা পড়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তারবাবু বলল, হাড়টা ডিসলোকেট হয়ে গেছে, সেট করতে হবে। শিলাও পান্নালাল বাবুর সাথেই গিয়েছে। এতদিনে শিলার সাথে ওনার বেশ ভালো সম্পর্ক হয়ে গেছে।
হাতটা সেট করে দিয়ে প্লাস্টার করে দিল ডাক্তার, আর বেসিক কিছু চেক আপ করতে বলল। বাড়ি ফিরে এসে পান্নালাল বাবু বললেন এটার জন্য আবার কতদিন থাকতে হবে কে জানে। বাথরুমের দরজার ফাঁক থেকে পলাশ দেখলো ওর বাবা এক হাত দিয়ে পিঠটা ঠিক করে মুছতে পারছে না। পলাশ বলল দাও আমি মুছে দিচ্ছি। রাত্রে আনন্দ এসে বলল কি কাকু এখন শরীর কেমন? চল রে পলাশ, মিটিংটা তাড়াতাড়ি সেরে নি, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। পান্নালাল বাবু বললেন আজ মিটিংটা না হয় এখানেই করো, আমিও কিছু ফাইল দেখে নি। ওরা বুঝতে পেরে পান্নালাল বাবুকে একটা ড্রিঙ্ক সাজিয়ে দিল। পরদিন সকালে পলাশ দেখলো নিচে চায়ের দোকানে ওর বাবা পাশের ফ্ল্যাটের সেই ভদ্রলোকের সাথে জমিয়ে গল্প করছে। ভদ্রলোক বললেন আমি 15 দিন পর আমার বাড়ি ফিরে যাচ্ছি, 3 বছর পর যাচ্ছি, ইচ্ছা আছে এখানে আর না ফেরার। পান্নালাল বাবু বললেন পলাশ আমাকে বলতেই থাকে কি আছে ওখানে, কেন যাবো যাবো করছো, এখন ওকে কি বোঝাবো বলুন তো। এরপর আজ সকালে ওরা শিলাকে ইনভাইট করেছে বাড়িতে খাবার জন্য। লুচি আর তরকারি বানানো হবে, পান্নালাল বাবু বলবে আর পলাশ বানাবে। কিন্তু পলাশ আটাটা এতটাই বাজে মেখেছে যে একটা লুচিও ফুললো না। পান্নালাল বাবু বললেন সীমাকে খেতে ডেকেছি, এখন কি হবে? পলাশ ওদের নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। পান্নালাল বাবু দেখলো বাইরে কতগুলো গরিব বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। উনি ওদের জন্যও খাবারের অর্ডার করে দিলেন, ফলে বিশাল অঙ্কের টাকা বিল হয়ে যায় পলাশের। কিন্তু বেশ ভালো লাগলো ওর। বাইরে বসে চা খেতে গিয়ে পলাশ দেখলো যে ছেলেটাকে দিয়ে ও অ্যাড শুট করেছিল, অনলাইনে পোস্ট করেছিল, সেটা বেশ ভাইরাল হয়ে গেছে। নবদা বলল পলাশ শুনলাম মুম্বাইতে নাকি আমাদের কোম্পানির নতুন প্লেসমেন্ট হচ্ছে। পলাশ বলল হ্যাঁ আমিও তো তাই শুনলাম। সামনের মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে একটা ঝামেলায় জড়িয়ে পড়েন পান্নালাল বাবু। ওনাকে ওখান থেকে টেনে বার করে নিয়ে এসে পলাশ বলল মাথাতেই ঢোকে না তোমরা এরকম পাগলামো করে কি পাও, ব্যাস এই 90 মিনিট, তারপর আবার তো সেই মধ্যবিত্ত জীবন। পান্নালাল বাবু বললেন ওই যে বললি 90 মিনিট, ওই মধ্যবিত্ত জীবনটাকে ওই 90 মিনিট মাঠের বাইরে রেখে আসা যায়। একটা সময় সবাই আমাকে কালিন্দীপুরের চুনি বলে ডাকতো। চুনি গোস্বামীর নাম শুনেছিস? পলাশ বলল হ্যাঁ, ওইরকম বিখ্যাত ফুটবলারের নাম শুনবো না? সেদিন সন্ধ্যায় পলাশ পান্নালাল বাবুকে একটা বারে নিয়ে যায়। সেখানে একজন ওয়েটার পান্নালাল বাবুকে দেখে বলল আরে স্যার আমাকে চিনতে পারছেন? আমি পিল্টু, বাপির ভাই, আপনার টিমে খেলতাম। পান্নালাল বাবু খুব আনন্দ পেয়ে বললেন বাপি জেল থেকে বেরিয়েছে? পিন্টু বলল হ্যাঁ স্যার। পান্নালাল বাবু বললেন আর তুই এখানে কি করছিস? কলকাতার টিমে তোর সিলেকশন হয়েছিল না? পিল্টু বলল না স্যার, ফাইনাল ইয়ারে হয়নি। স্যার মা আপনার কথা অনেক বলেন, একটা ফটো তুলবেন স্যার আমার সাথে? মা দেখলে খুশি হবে। খুবই আনন্দের সাথে পান্নালাল বাবু ফটোটা তুলল। পিল্টুর অনুরোধে ওখানে যে গান গায় সে পরের গানটা পান্নালাল বাবুকে ডেলিকেট করলো। সবাই হাততালি দিল। পলাশেরও বেশ গর্ব বোধ হচ্ছিল। বাড়ি ফেরার সময় ওরা শুনলো শিলার ঘর থেকে চিৎকারের শব্দ আসছে। পলাশ বলল ও কিছু নয়, এরকম প্রায়ই হয়। কিন্তু পান্নালাল বাবু ইগনোর না করে বেল বাজালেন। দরজা খুলল সীমার বর। মুডে পান্নালাল বাবু সীমার পাশে গিয়ে বসলেন। তখন সীমার বর গলা নামিয়ে বলল চুপচাপ এই ডিভোর্স পেপারটাতে সাইন করে রাখবে। এরপর লোকটা চলে যায়। সীমা পান্নালাল বাবুর কোলে মাথা রেখে অনেক কাঁদলো। এতদিন ধরে এরকম ভাবে কেউ ওকে সাপোর্ট করেনি। আবারও পলাশের বেশ ভালো লাগলো। পরদিন রূপা পলাশকে নিয়ে গেল একটা নতুন ফ্ল্যাট দেখাতে। কথা বলতে বলতে ওদের কত স্মৃতি মনে পড়ছিল। ওদের বিয়ে ঠিক করার কথা, দুজনে একসাথে ফ্ল্যাট কেনার কথা। পলাশ বলল আমি যদি নতুন ফ্ল্যাট কিনি তুমি আসবে? রূপা বলল তোমাকে বোধহয় বলা হয়নি, নেক্সট মান্থে আমি ব্যাঙ্গালোরে শিফট করে যাচ্ছি। ওদের হেড অফিস সিঙ্গাপুরে, হয়তো 1-2 বছরের মধ্যে ওখানেই চলে যাব। পলাশ অল দা বেস্ট বলে চলে গেল। এবার শিলা পলাশের ফ্ল্যাটে এসে ওর তালা দেওয়া রুমটা খুলে ভিতরে ঢুকলো। আসলে এই রুমটা ওর বাবার সমস্ত জিনিসপত্র এখানেই পড়ে আছে। পান্নালাল বাবু চুপচাপ শিলার পাশে এসে বসলেন। শিলা বলল আমাদের মধ্যে যখন কোনো সম্পর্কই নেই তখন ডিভোর্সটা দিয়ে দিলেই হয়। তারপর ভাবি ডিভোর্সটা হয়ে গেলে তো ও ওই মেয়েটাকে বিয়ে করে শান্তিতে থাকবে, আর আমার জীবনটা তো নষ্ট হয়ে গেল। পান্নালাল বাবু বললেন ডিভোর্সটা দিয়ে দাও, দেখবে ভালো লাগবে। পরদিন পলাশ অফিসে গেলে আনন্দ একটা খারাপ খবর দিল। বলল নবদা সমেত 13 জনের চাকরি চলে গেছে রে, কোনো মেল বা নোটিশ না দিয়েই। ওরা নবদার কেবিনে গেল। নবদা তখন সমস্ত জিনিসপত্র গোছাচ্ছে। মুখের দিকে তাকানো যাচ্ছে না। এই বয়সে মানুষটা এখন কি করবে? বাড়িতে একটা মেয়েও আছে। মনটা পলাশেরও খুবই খারাপ হয়ে গেল।
বাড়িতে এসে ওর বাবার বকবক আজ ওর ভালো লাগছে না। পরদিন আবারও চায়ের দোকানে বসে পলাশ আর আনন্দদা চা খাচ্ছিল। আজ পলাশের জন্মদিন। আনন্দদা বলল, নবদা এখনো কোনো চাকরি পায়নি, আজ আসবে বলেছে। পলাশ বলল, কিন্তু আমার তো যাওয়া হবে না গো, আমার আজ অফিসিয়ালি এনগেজমেন্ট আছে, কোনোভাবেই কাটাতে পারলাম না। আনন্দদা বলল, কেন, আগেও তো কাটিয়েছিস। পলাশ বলল, আগে তো নবদারও চাকরিটা ছিল, আমার পরিস্থিতিটা তো জানো। পলাশ চলে গেল। আজ বাড়িতে কুচো চিংড়ি রান্না করে শিলা আর পান্নালাল বাবু মিলে। আজ পলাশের জন্মদিন, আরও কুচো চিংড়ি ভীষণ পছন্দ করে। সীমা বলল, কাকু, ছেলেকে হ্যাপি বার্থডে উইশ করেছো? পান্নালাল বাবু বললেন, এত কাল করিনি, আজ করে কি হবে। সেই সময় পাশের ফ্ল্যাটের ভদ্রলোক পান্নালাল বাবুকে ঠেকুয়া দিয়ে গেল, বলল, কাল সকালে ও চলে যাচ্ছে। ভদ্রলোক একটা নতুন ট্রলিও কিনেছে প্যাকিং করার জন্য। খুবই খুশি দেখাচ্ছিল ভদ্রলোককে। এদিকে রাত্রে পলাশ ওর অফিসের বসেদের সাথে বারে বসে পার্টি করছিল মুম্বাইয়ের নতুন প্লেসমেন্ট আর ওর রিলটা ভাইরাল হওয়ার আনন্দে। ওর বাবা ফোন করলে মিটিং আছে বলে কেটে দিল পলাশ। ওর বাবা এত ভালোবেসে রান্না করলো, কিন্তু না খেয়ে সেগুলো ঢাকা দিয়ে রেখে দিল। আসলে ওই রিলটা ভাইরাল হবার জন্য পলাশকে মুম্বাইয়ে নতুন অফিসে প্রমোশন দেওয়া হয়েছে। পরের দিন পান্নালাল বাবুর হাতের প্লাস্টারটা কেটে ফেলা হয়। সেই সময় একটা ফোন আসে পলাশের কাছে। বাড়ি ফেরার সময় পলাশ ওর বাবাকে বলল মুম্বাইয়ে চাকরি হয়ে যাবার কথাটা, সামনের মাসে ও মুম্বাই চলে যাচ্ছে। ওর বাবা বললেন, টাকাটার ব্যবস্থা হলো? পলাশ বলল, মাসখানেকের মধ্যে হয়ে যাবে। শিলা উকিল ডেকে ডিভোর্স পেপারে সাইন করে দিল। সেই সময় খবর এলো সেই ভদ্রলোক যে বাড়ি যাবার জন্য প্যাকিং করছিল, কাল রাত্রে হঠাৎ তার মৃত্যু হয়েছে। ভিজে চোখে পান্নালাল বাবু সেই ভদ্রলোকের মৃতদেহ দেখতে গেলেন। পাশের ট্রলিটাও নামানো রয়েছে। বাড়ি ফেরা আর তার হলো না। সন্ধ্যাবেলা থেকে পলাশকে হাজারবার ফোন করেও আনন্দ ওকে ফোনে পেল না। আজও ওদের সেলিব্রেশন পার্টি চলছে। এদিকে মৃতদেহ দাহ করা হয়ে গেল। পরদিন সকালে পলাশ বলল, আনন্দদা, কাল ফোন করেছিলে, তুলতে পারিনি, কি হয়েছিল বলো তো? কিন্তু আনন্দ ওর সাথে কথা বলল না। পলাশ বলল, কি হয়েছে বলবে তো? তুমি আমার সাথে কথা বলছো না কেন? তুমি জানো না বাবা, বাড়ি, অফিস কেমন ফেসে আছি আমি? আনন্দ বলল, সবার জীবনেই স্ট্রাগল আছে নিজের নিজের মতো করে, নিজের স্বার্থের বাইরে একটু বেরো, বুঝতে পারবি। নবোদে এখনো কোনো চাকরি পাইনি, একবারও ফোন করেছিস? পলাশ বলল, মনে ছিল না, ভুলে গিয়েছি। আনন্দ বলল, এরই মধ্যে খাওয়া দাওয়া, পার্টি করা কোনোটাই তো ভুলিসনি। সমীরনের মতো একজন স্পাইনলেস লোকের চটি চাটার সময় পেয়েছিস, তুই সমীরনের চটি চেটে খুব উন্নতি কর, অল দা বেস্ট। পলাশ বলল, তুমিও তো বুড়োগুলোকে সাহায্য করে টাকা নাও না? আনন্দ বলল, হ্যাঁ নি, কিন্তু প্রবলেমটা কি জানিস? আমার মতো ছেলের দরকারই পড়তো না যদি তোদের মতো ছেলেরা দায়িত্ববান হতো। সেদিন বাড়িতে পলাশের ফ্ল্যাটের কাগজগুলো কুরিয়ারে এলো। পান্নালাল বাবু দেখে তো অবাক। পলাশ বাড়ি ফিরে এলে বললেন, কতদিন ধরে বাড়িটা ঠিক করানোর কথা বলছিলাম, খালি আজ নয় কাল, কাল নয় পরশু করে যাচ্ছিস, বললি টাকা নেই। আর ফ্ল্যাট কেনার তোর কাছে প্রচুর টাকা আছে বল। পলাশ বলল, তুমি কি চাও বলো তো? পান্নালাল বাবু বললেন, আমি আমার নিজের বাড়ি যেতে চাই। পলাশ বলল, হ্যাঁ তুমি যাও, যেখানে আমি থাকবো না সেখানে আমি এক পয়সাও ইনভেস্ট করব না। মা থাকলে আমার উন্নতিতে আজ কত খুশি হতো। পান্নালাল বাবু রেগে দরজা বন্ধ করে শুয়ে পড়লেন। পরদিন সকালে পলাশ দেখলো ওর বাড়িতে কোথাও বাবা নেই। সীমা এসে বলল, কি ব্যাপার বলুন তো, কাকু ফোন তুলছে না কেন, কিছু হয়েছে? সব জায়গায় ফোন করা হলো কিন্তু কোথাও নেই। এরপর পলাশ অগত্যায় আনন্দদাকে ফোন করে সবটা বলল আর বলল, আমি থানায় যাচ্ছি। আনন্দদা বলল, দাঁড়া, আমিও যাব তোর সাথে। তখনই বঙ্কুবাবু ফোন করে বললেন, তোর বাবা এই মাত্র বাড়ি ফিরলো রে, কথা বলবি? পলাশ রেগে গিয়ে বলল, না। শিলা বলল, কথা বলে নিন, আমি আমার বাবার অমতে বিয়ে করেছিলাম, তারপর দীর্ঘদিন বাবার সঙ্গে সম্পর্ক রাখিনি। একদিন মা হঠাৎ ফোন করে বলল, বাবা হসপিটালে। ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করেছিলাম, একবার বাবার জ্ঞান ফিরে আসুক, আমি ক্ষমা চেয়ে নেব, কিন্তু বাবার জ্ঞান আর ফেরেনি। কি মনে হওয়ায় পলাশ গেল কালিন্দীপুর। আজ বহু বছর পর ও গ্রামে ফিরলো। দেখলো কত ঘর মানুষের থাকার অভাবে ভেঙে পড়ে যাচ্ছে, কত ছোটবেলার স্মৃতি। পলাশ দেখলো যে ফুটবলের কমিটি অম্বরীশ টাকা দেবে বলে ওকেই ম্যানেজার করার কথা ভাবছে কমিটির লোকেরা, কিন্তু প্লেয়ারদের মুখে আনন্দ নেই। বাড়ির অবস্থা বেহাল। তাই পলাশ মিস্ত্রি ডেকে বাড়িটাকে ঠিক করতে বলল। বাবাকে ডেকে বলল, আমি টুর্নামেন্টের কম্পেনসেশনের টাকাটা দিয়ে দেব বাবা,
আর ফ্ল্যাটটাও আমি কিনিনি, বাড়িটাকে ঠিক করাবো ভাবছি। এদিকে সব ঠিক করা হয়ে গেলে পান্নালাল বাবুকেই কমিটির ম্যানেজার ঘোষণা করা হলো। তার কিছুদিন পর পলাশ মুম্বাইয়ে চলে যায়। কিন্তু যে জীবনটা পাওয়ার জন্য ও এত চেষ্টা করলো, আজ সেটা পেয়ে ওর আনন্দ হচ্ছে না কেন? ও বুঝতে পারলো এসব ওর জন্য নয়, ওর নিজের জায়গাতেই ওর আনন্দ খুশি সব ফেলে এসেছে। তাই ওকে ফিরতে হবে ওর বাবার কাছে, ওর বন্ধু বান্ধবদের কাছে। তো বন্ধুরা, এখানেই গল্পটিকে শেষ করা হয়েছে। আশা করছি আমার ভিডিও এক্সপ্লেনেশন ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা হাইপ করে দেবেন, এবং আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।